বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার উপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর অস্ট্রেলিয়ায় মেক ইন ইন্ডিয়া শো করার কথা ঘোষণা করেছেন মোদী। 25 মিনিটের বক্তৃতা, তাতেই বারবার উঠল হাততালির তুফান। ভারতীয় সময় মঙ্গলবার ভোররাতে অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, নতুন অর্থনৈতিক সম্ভাবনার খোঁজে অস্ট্রেলিয়ার সামনে গন্তব্য হয়ে উঠবে ভারতই। উঠে এসেছে মেক ইন ইন্ডিয়ার বার্তাও। আগামী বছর অস্ট্রেলিয়ায় মেক ইন ইন্ডিয়া শো করার কথা ঘোষণা করেছেন মোদী। অস্ট্রেলিয়ায় ও ভারতের মাটিতে আগামী বছরের শুরুতে বিজনেস উইকের আয়োজন করবে। স্বচ্ছ শক্তি তথা পরিবেশের লক্ষ্যে ভারতকে ইউরেনিয়াম রপ্তানি করার কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। সামাজিক সুরক্ষা, বন্দি প্রত্যর্পণ, পর্যটন, মাদক বিরোধী ব্যবস্থা, সাংস্কৃতিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে দুদেশ। পাশাপাশি ভারতের বিকাশের ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী বলেও উল্লেখ করেন নরেন্দ্র মোদী। We have a new mission for turning Made in India into a global name, just as computer in India is. But we want to find new pathways to prosperity, not simply travel down the roads of the previous century. Much of India's future cities and infrastructure is yet to be built, and so we have a unique opportunity to make our choices now. The ocean are our lifelines, but we worry about our access and security in our part of the world more than ever before. India and Australia can play their part in it by expanding our security cooperation and deepening our international partnerships in the region. We see Australia as one of our foremost partners in the region. Australia will not be at the periphery of our vision, but at the center of our thoughts. প্রধানমন্ত্রীর সফরকালে দুদেশের মধ্যে 5টি মৌ স্বাক্ষরিত হয়েছে। ক্যানবেরায় যুদ্ধ স্মারক ঘুরে দেখার সময় অ্যাবটকে মানসিংহ ট্রফি উপহার দেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 সপ্তাহের অচলাবস্থার পর গডম্যান রামপালের সমর্থকরা আচমকা হামলা চালিয়ে বিশাল পুলিশ বাহিনীর উপর। এতে পাল্টা জবাব দেয় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে বেশ কিছু সাংবাদিক আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। উত্তপ্ত হিসার। 2 সপ্তাহের অচলাবস্থার পর গডম্যান রামপালের সমর্থকরা আচমকা হামলা চালায় বিশাল পুলিশ বাহিনীর উপর, যার থেকে ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন অগ্নিগর্ভ হয়ে ওঠে। হরিয়ানার হিসারে রামপালের আশ্রম ঘিরে রাখা পুলিশের উপর হামলা করে বাবার সমর্থকরা। তারপরেই পাল্টা জবাব দেয় পুলিশ। মঙ্গলবার সকাল থেকে 10,000 পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল। 2006 সালের একটি খুনের মামলায় রামপালের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত 2 সপ্তাহ ধরে আশ্রমের ভিতর গা ঢাকা দিয়ে রয়েছেন বাবা রামপাল। তার সমর্থকরা আশ্রমের ছাদ ও প্রবেশপথে মানববন্ধন করে রেখেছিল। মঙ্গলবার দুপুরে নিমেষে পরিস্থিতি পাল্টে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, গুলি চালানো হয়, ছোড়া হয় পেট্রোল বোমা। তারপর আশ্রমের ভিতরে ঢুকে সমর্থকদের বাইরে নিয়ে আসতে শুরু করে পুলিশ। কাঁদানে গ্যাসের বোমাও ছোড়া হয়। অভিযোগ, ঘটনাস্থলে কর্মরত সংবাদ মাধ্যম কর্মীদের রেয়াত করেনি পুলিশ। পুলিশের লাঠির আঘাতে বেশ কিছু সাংবাদিক আহত হয়েছেন বলে খবর। তবে অভিযুক্ত বাবা রামপাল কোথায় সে সম্পর্কে এখনো কিছুই জানতে পারেনি পুলিশ। ऐसा कुछ नहीं है, कोई पैरेलल स्टेट गवर्नमेंट नहीं है, कोई किसी की डिसरिस्पेक्ट करने का क्वेश्चन अराइज नहीं होता। वो संत रामपाल कानून में विश्वास रखते हैं और जैसे ही ये उनकी तबीयत ठीक होगी वो खुद कोर्ट में ये सभी जुल्म कर रहे हैं हमारे ऊपर, आज नया नहीं है ये। वहाँ पर भी करौंथा में भी ऐसे किया था। हम उसकी सीबीआई की जांच मांग रहे हैं। अरे सब तो डरते हैं सीबीआई से, हम मांग रहे हैं जांच करवाओ उसकी। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 20 নভেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিল। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। সোমবার আগরতলাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনে
পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে আগামী 20 নভেম্বর 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই বন্ধের আওতার বাইরে রাখা হচ্ছে সকল জরুরি পরিষেবা, যেমন অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি, দুধের গাড়ি, ওষুধ ও ফলের দোকান, বিমানবন্দর, পোস্ট অফিস, হাইকোর্ট সহ রাজ্যের সকল স্কুল। সকল স্কুলের গাড়ির পাশাপাশি এদিন যে সকল গাড়ি স্কুলের ছাত্রছাত্রীদেরকে পরিবহন করে, এই সকল গাড়িকেও বন্ধের আওতার বাইরে রাখা হবে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। যে সকল বেসরকারি গাড়ি স্কুলের ছাত্রছাত্রীদেরকে পরিবহন করে, তারা যেন বোঝাই সুবিধার জন্য গাড়িগুলিকে স্টিকার লাগানোর জন্য অনুরোধ জানান তিনি। আমরা আরো বেশি তেজি হয়ে আমরা আগামী দিন সমস্ত এই বামফ্রন্টের জামানায় সমস্ত ব্যভিচার, অত্যাচার, দুর্নীতি, স্বজন পোষণ, দলবাজির বিরুদ্ধে আমরা আরো আন্দোলন আমরা তেজি করব। এই যখন পরিস্থিতি এবং এর পরিপ্রেক্ষিতে আমরা এই দুর্নীতি, আমরা এই মহিলাদের উপর অত্যাচার, নারীগঠিত অপরাধের যখন সীমাহীন, তাদের কোনো লিমিট নেই, এটাকে সামনে রেখে যখন আমরা আন্দোলন সংগঠিত করছিলাম, এই যে নির্বিচারে যে লাঠিচার্জ, এই পরিপ্রেক্ষিতে আগামী 20 তারিখ আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস 12 ঘন্টা বন্ধ রেখেছি। এই বন্ধের আওতার বাইরে আমরা বেশ কিছু জিনিস আমরা আওতায় রাখছি। জরুরি পরিষেবা বলতে আমরা যেগুলো বোঝাই, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, বিদ্যুতের গাড়ি, দুধের গাড়ি, এই জিনিসগুলো আমাদের আওতার বাইরে থাকবে। ফলের দোকান, ওষুধের দোকান, হোটেল, এই জিনিসগুলো আমাদের বাইরে থাকবে। বিয়ের গাড়ি আমাদের আওতার বাইরে থাকবে। এয়ারপোর্ট আমাদের আওতার বাইরে থাকবে। হাইকোর্ট, আমাদের ত্রিপুরা হাইকোর্ট আমাদের বাইরে থাকবে। অল স্কুল, যেখানে যেখানে পরীক্ষা রয়েছে, আমরা এই সমস্ত স্কুল আমরা বন্ধের আওতার বাইরে রেখেছি। এবং স্কুলের গাড়ি, স্কুল খোলা রাখলে তো চলবে না। স্কুলে ছাত্রছাত্রীরা আসতে হবে, তাদের পরীক্ষা বসতে হবে, তো আসার জন্য স্কুলের গাড়ি, একটা হচ্ছে স্কুলের তরফ থেকে গাড়ি, আরেকটা হচ্ছে ধরুন অটো নিয়ে কেউ যাবে, কেউ কি বলে মারুতি ভ্যান দিয়ে যাবে, এই সমস্ত গাড়ির সাথে আমরা অনুরোধ করবো এইটুকু আমাদের চিহ্নিত করার জন্য, যাতে স্কুলের গাড়ি কিংবা পরীক্ষার গাড়ি দিয়ে একটা স্টিকার যেন গাড়িতে লাগিয়ে যেন এরা রান করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই সঙ্গে একটি ছোট্ট বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সারা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হচ্ছে 61তম অখিল ভারত সমবায় সপ্তাহ। এরই অঙ্গ হিসেবে খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয় এক সেমিনার। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। সারা দেশের পাশাপাশি রাজ্য পালিত হচ্ছে 61তম অখিল ভারত সমবায় সপ্তাহ। এবছরের ভাবনা সমবায়ের ভিত্তিতে চাষাবাস। রাজ্যে সপ্তাহব্যাপী 80টি সেমিনারের আয়োজন করেছে সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার খোয়াই পঞ্চায়েত সমিতি হলে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই জেলার সেমিনারটি। সেমিনারের প্রধান অতিথি ছিলেন দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সাইনি সরকার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণ শুক্ল দাস, খোয়াই জেলা সমবায় দপ্তরের উপসহ নিয়ামক নিখিল রঞ্জন চক্রবর্তী সহ আরো অনেকে। খোয়াই জেলায় মোট 6টি সেমিনার অনুষ্ঠিত হবে। সমবায় আন্দোলনের তার তো গতি প্রকৃতি এবং এখন যে বর্তমান যা সাফল্য কিংবা দুর্বলতা এবং আগামী দিনে আমরা কি চাই, কি করতে যাচ্ছি, আমাদের সফলতার দিকগুলো কোথায়, দুর্বলতা এখন আমরা চিহ্নিত করছি, কোথায় আমাদের দুর্বলতা, কেন পারছি না, কেন আমরা পারবো না, অথচ আমরা পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 61তম জাতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদয়পুর প্রাইমারি মার্কেটিং এর কনফারেন্স হলে। এর উদ্বোধন করেন গুমতি জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা। বর্তমান সময়ে বাঁচার তাগিদে মানুষকে সমবায় আন্দোলন শক্তিশালী করতে হবে। সমবায় আন্দোলনে কৃষিকে অন্তর্ভুক্ত করতে হবে বেশি করে। কৃষিকে বাদ দিয়ে ভারতের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু বর্তমান সময়ে দেশের সরকারের কৃষি ও কৃষকের প্রতি যে নীতি গ্রহণ করছে, তাতে ভবিষ্যৎ অন্ধকার। বাঁচার সুযোগ নেই, পরিবার প্রতিপালন সম্ভব নয়। সেই জায়গায় সমবায়ের মধ্য দিয়ে কৃষি চাষবাস
হতে পারে বিকল্পের আন্দোলন। মঙ্গলবার উদয়পুরে সমবায় উপনিয়ামক কার্যালয়ের উদ্যোগে সমবায় পদ্ধতিতে চাষবাস শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান নিতাইলাল বিশ্বাস। বয়স্ক অনেকে বলেন আজকের যে দিনটা যাচ্ছে এটা ভালো দিন, আগামী দিনটা কঠিন না, শুধু কঠিনতম দিন আগামী দিনের জন্য অপেক্ষা করছে। আমরা যেটাই বলি না কেন আগামী দিনটা ভালো নয়। সমবায় আমাদের দেশে নিজেদের বাঁচার তাগিদেই আমাদের সমবায়কে শক্তিশালী করা ছাড়া কোনো রাস্তা নেই। সমবায়কে শক্তিশালী করতেই হবে। কি করবেন? হয় আত্মহত্যা করবেন, না হলে নিজেদের বাঁচার জন্য একটা হয়ে সমবায়ের মাধ্যমে বাঁচার একটা সুযোগ খুঁজতে হবে। আত্মহত্যা করে আত্মকেন্দ্রিক ব্যবস্থা, এই আত্মকেন্দ্রিক ব্যবস্থা একটা বাধা। আগের মতন সে একান্নমুক্ত পরিবার নেই, বাপ কাকা জ্যাঠা তার ছেলে মেয়ে একই পরিবারের মধ্যে। ৬১তম জাতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে ছিল এদিনের আলোচনা সভা। উদয়পুর প্রাইমারি মার্কেটিংয়ের কনফারেন্স হলে আলোচনা সভার উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, আমরা দেখছি এই সমবায় সমিতিতে অনেকগুলি সমবায় সমিতি আছে, কৃষি সমবায় সমিতি, মৎস্য সমবায় সমিতি, দুগ্ধ সমবায় সমিতি, এরকম অনেক সমবায় সমিতি আছে, মহিলা সমবায় সমিতি। এই প্রত্যেকটি সমবায় সমিতি বিগত দিনে তাদের অনেক দুর্বলতা আছে। আমি বলবো এই দুর্বলতাকে আপনাদের কাটাতে। এদিনের আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার সমবায় উপনিয়ামক গুরুপ্রসাদ ভট্টাচার্য, আইসিডিপির জেনারেল ম্যানেজার কুবলক্ষ চাকমা, উদয়পুর প্রাইমারি মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান গৌতম সরকার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দিনের মধ্যে আবার শিশুকন্যা সন্তানের উপর যৌন নির্যাতনের অভিযোগে আটক 62 বছরের বৃদ্ধের 14 দিনের জেলা হেফাজতের নির্দেশ আদালতের। 7 দিনের মধ্যে পুনরায় শিশুকন্যা সন্তানের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটল খোয়াই থানা এলাকার পূর্ব চেবড়ি গ্রামের শম্ভুছড়া কলোনিতে। সোমবার রাতে শিশুকন্যা সন্তানের উপর যৌন নির্যাতনের অভিযোগ পেয়ে খোয়াই থানার পুলিশ পূর্ব চেবড়ি শম্ভুছড়া কলোনি থেকে গ্রেপ্তার করে 62 বছর বয়সের নারায়ণ দেবনাথকে। মঙ্গলবার সকালে নারায়ণ দেবনাথকে খোয়াই এসডিজেএম আদালতে তোলা হলে আদালতের বিচারপতি নারায়ণ দেবনাথকে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। খোয়াই থানাধীন পূর্ব চেবড়ি শম্ভুছড়া কলোনির পিতৃহারা 5 বছরের এক শিশুকন্যা সন্তানের উপর 62 বছরের এক বৃদ্ধের যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে সোমবার সকালে। শিশুটির মা সোমবার সকালে দিনমজুরের কাজে বেরিয়ে যায়। খেলার ছলে শিশুটি প্রতিবেশী নারায়ণ দেবনাথের বাড়িতে গেলে তার উপর যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে। ঘটনার পর শিশুটি তার ঠাকুমাকে এই কথা জানায়। পরে সন্ধ্যায় কাজ শেষে শিশুটির মা বাড়িতে এলে ওনার শাশুড়ি ঘটনাটি জানায়। 5 বছরের শিশুর সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা শুনে শিশুটির মা প্রতিবেশী হিরণ দেবনাথের বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। অভিযোগ, প্রতিবেশী হিরণ দেবনাথ ওনাকে জানায় ঘটনার বিচার করা হবে গ্রামেই, থানা পুলিশে যেতে হবে না। শিশুকন্যা সন্তানের উপর যৌন নির্যাতনের ঘটনা গ্রামে ছড়িয়ে পড়তেই পাড়ার ক্লাবের ছেলেরা দৌড়ে আসে এবং তারা পুলিশকে ঘটনাটি জানায়। অভিযোগ আসা মাত্রই পুলিশ দ্রুত পূর্ব চেবড়ি গ্রামে গিয়ে অভিযোগের ভিত্তিতে নারায়ণ দেবনাথকে গ্রেপ্তার করে এবং যৌন নির্যাতনের শিকার শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। রাতে শিশুটিকে মেডিকেল চেক আপ করা হয়। সকালে নারায়ণ দেবনাথকে পুলিশ আদালতে তোলে। আমার পাশের গরু তাই খায় তাইরে জিজ্ঞেসি করে তাই কইছি, এখন আমি শাশুড়ি জিজ্ঞেসি কেমনি গেতে করছো, কইছি এমনি এমনি করছে। এডি কি নাম দেন? তাই নাম হচ্ছে নারায়ণ দেবনাথ। বয়স কত? 62 বছর। 62 বছর। তারপর আমি তার কইছে আরেকজন আমার কাছে কই তার কেউ কাছে কইও না, তারপর আমরা পারিবারিক গীতে সাইডে দিব। আমরা ক্লাবের মানুষে গেছে, আমার জিগাইছে হয় কি কই মনে ঘটনা শুনছি কি তাই এটা, আমি বলছি হ ঠিক হই। কতক্ষণ পরে তারা সাংবাদিক 7 দিনের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খোয়াইয়ের সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর ত্রিপুরার 55 নং বাগবাসা ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে 11 দফা দাবির ভিত্তিতে 6 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে। 55 নং বাগবাসা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে 6 ঘন্টার গণ অবস্থান করা হয়। 11 দফা দাবির ভিত্তিতে এই গণ অবস্থান করে 44 নং জাতীয় সড়কের পাশে শনিছড়া বাজারে। গণ অবস্থানে উত্তর ত্রিপুরা জেলার ইনচার্জ বিমল নাথ,
55 নং বাগবাসা ব্লক সভাপতি রসময় নাথ, ব্লক চেয়ারম্যান গৌরপদ চক্রবর্তী, সদস্য ইন্দ্রজিৎ পাল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কলাছড়া আরডি ব্লকের অফিস গৃহ নির্মাণে আর্থিক দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে তা বন্ধ করতে হবে। শনিছড়া, নদিয়াপুর, শনিছড়া, বাগবাসা, পূর্ব হরুয়া সহ বাগবাসা বিধানসভার অন্তর্গত সমস্ত গাঁও সভাগুলিতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে রোজবিলি কোম্পানিতে আমানতকারীদের প্রাপ্য অর্থ পাওয়ার জন্য সুব্যবস্থা করতে হবে। আমি এই রাজ্যের মানুষের কথা ভেবে আমাদের তৃণমূল কংগ্রেস এটা ভাবছে, এই রাজ্যের তৃণমূল রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের ব্লক স্তরে একটা আন্দোলন সূচি নেওয়া হচ্ছে যে রাজ্যের গরিব থেকে পয়সাওয়ালা লোক রোজভ্যালিতে টাকা রেখেছিল, সেই টাকা রাখার জন্য উৎসাহিত করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের এই বিধানসভার মন্ত্রী বিজিতানাথ ধর্মনগরে কমিউনিটি হলে ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন যে টাকা আপনার রোজভ্যালিতে রাখুন, এটা ভালো কোম্পানি, এতে আপনাদের লাভ হবে। উনি বক্তব্য রেখেছিলেন এবং মানিক সরকার আমতলীতে উনি পার্ক উদ্বোধন করেছিলেন, মানুষকে উৎসাহিত করেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে এই গরিব অংশের মানুষের টাকা এবং অনেকের আমানত করেছেন, অত টাকা পাচ্ছেন না। এই টাকা পাওয়ার জন্য বর্তমান সরকারকে আমরা দায়ী করছি এবং এই সরকার যাতে একটা সুষ্ঠু সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 29 সেপ্টেম্বর তেলিয়ামুড়া থানাধীন দুষ্কিয়া এলাকায় মদ বিরোধী অভিযানে গিয়ে দুষ্কৃতীদের হাতে হামলার শিকার হন পুলিশ। আর এরই জের ধরে 3 হামলাকারীকে আটক করে পুলিশ আদালতে সোপর্দ করা হয় তাদেরকে। গত 29/9/14 তারিখে তেলিয়ামুড়া থানার পুলিশ, খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিক হরিপদ দাস এবং এসডিপিও অজিত প্রতাপ সিংয়ের নেতৃত্বে তেলিয়ামুড়ার দুষ্কিয়া এলাকায় মদ বিরোধী অভিযানে গেলে এলাকাবাসীর দ্বারা হামলা সংঘটিত হয় ওই দিন সন্ধ্যা রাতে পুলিশ বাহিনীর উপর। এতে একজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়। এর জের ধরে হামলাকারীদের মধ্য থেকে সোমবার রাত্র নাগাদ 3 জনকে আটক করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, দুষ্কিয়া এলাকায় আক্রান্ত হওয়ায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছিল। তার তদন্ত করতে নোটিশ মূলে 2 জন তেলিয়ামুড়া থানায় আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। উল্লেখ্য, ওই ঘটনার দিন মান্না দে নামে যে পুলিশ কর্মী আক্রান্ত হয়েছিল তার মোবাইলও ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। তাদের 2 জনকে আটক করতে মোবাইলের ব্যাপারটাও সামনে আসে। তারা জানায়, ওই এলাকার অজিত দেববর্মা নামে এক যুবকের কাছে মোবাইলটি আছে। তার সূত্র ধরে গত সোমবার রাত্রে অজিত দেববর্মা নামে আরও এক যুবককে গ্রেপ্তার করে মোবাইল সহ। জানা যায়, ওই দিন আক্রান্ত হয়েছিল আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী। এর মধ্যে মান্না দেকে গুরুতর আহত অবস্থায় জীবিতে পাঠানো হয়েছিল। এইভাবে সংঘবদ্ধ আক্রমণের প্রায় 2 মাস পর 3 জনকে গ্রেপ্তার করতে তাদের মঙ্গলবার খোয়াই আদালতে নিয়ে যাওয়া হয়। গত 29/9/2014 তারিখে দুষ্কি বাজারে আমাদের পুলিশ পার্টি যখন রেড করতে যায়, এন্টিলিকার রেড, তখন তাদের উপরে ওইখানের যে পাবলিক তাদের উপরে অ্যাটাক করে এবং আমাদের একজন পুলিশ কর্মী কনস্টেবল মান্না সাহা এখানে গুরুতর আহত হয়। গতকালকে নোটিশে আসার পর সেন্টু দেববর্মা এবং অমিত দেববর্মা থানায় আসার পর তাদেরকে আমরা জোরালো ইন্টারোগেশন করি। ইন্টারোগেশন করার পরে তারা সেন্টু দেববর্মা স্বীকার করে যে আমাদের কনস্টেবল যে মান্না সাহা, ওনার কাছ থেকে একটি মোবাইল আমরা ছিনিয়ে নিয়েছিল আমার ওই ঘটনার সময়। ওই মোবাইলটা ওনার কাছে আছে, সেন্টু দেববর্মা অমিত দেববর্মার কাছে দিয়েছে মোবাইলটা। তখন তার স্বীকারোক্তি মূলে আমরা তাকে নিয়ে দুষ্কি বাজারে যাই এবং সেখানে ওই অমিত দেববর্মাও মোবাইলটি নিয়ে আসে এবং ওইখানে তাকে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে আমরা ওই মোবাইলটা সিজার করি এবং মোবাইলটা আমরা নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবিতে পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচির 12 ঘন্টার হাঙ্গার স্ট্রাইক থেকে পিছিয়ে গোমতী জেলা শাসকের নিকট এক ডেপুটেশন দিল জয়েন্ট অ্যাকশন কোঅর্ডিনেশন কমিটি। প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস জেলা শাসকের। জয়েন্ট অ্যাকশন কোঅর্ডিনেশন কমিটি 5 দফা দাবিতে তাদের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি 12 ঘন্টা হাঙ্গার স্ট্রাইক থেকে পিছিয়ে এসে গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল। আত্মসমর্পণকারী জঙ্গিদের পরিবারকে আইএওআই ঘর, তাদের বিরুদ্ধে থানা ও আদালতে থাকা মামলা তুলে নেওয়া ইত্যাদি ছিল তাদের দাবি। অতিরিক্ত জেলা শাসক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এই আশ্বাস প্রদান করেন ডেপুটেশনকারীদের। গত 15 নভেম্বর আগরতলায় জয়েন্ট অ্যাকশন কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে জানান, তারা 17 নভেম্বর বাগমা থেকে তেপানিয়া অবধি যে কোনো জায়গায় জাতীয় সড়কের উপর তাদের 5 দফা দাবি নিয়ে
12 ঘন্টার অনশনে বসবেন, কিন্তু নেতৃত্বের দাবি প্রশাসন হস্তক্ষেপ করেন এবং তাদের দাবি ডেপুটেশন আকারে দেওয়ার কথা বলেন। প্রশাসন উদ্যোগ নেওয়া তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরিয়ে এসে তারা সোমবার দুপুরে ডেপুটেশন প্রদান করেন। আত্মসমর্পণকারী জঙ্গি ও তাদের পরিবারের সদস্যরা জমায়েত হন জেলাশাসক অফিস চত্বরে। সেখান থেকে 9 সদস্যের প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। রিটার্নিস যারা সারেন্ডার গ্রুপ আর কি, তাদেরকে পুনর্বাসন করে, কারণ ফুড, ক্লথ, শেল্টার এই তিনটা হিসেবে মানুষের সবাই দরকার, প্রয়োজন। এই জিনিসটা আমাদেরকে পূরণ করো, এটাই আমাদের ডিমান্ড। তারপরে আমাদের আছে, আরও আছে, বিভিন্ন আছে, বাচ্চাদের পড়াশোনা করণের নিরাপত্তা, এসবগুলা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিবাজার মহকুমার লাচি ক্যাম্প স্থিত সরকারের প্রাণী সম্পদ দপ্তরের শ্রমিকরা 9 দফা দাবি সমূহ নিয়ে এআরডিটি ডাইরেক্টর নিকট দাবি সনদগুলি তুলে ধরেন। শান্তিবাজার মহকুমার লাচি ক্যাম্পে অবস্থিত ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটি ফার্ম শ্রমিকরা নিজেদের সমস্যা এবং ফার্মের সমস্যা তুলে ধরেন 9 দফা দাবি সমূহের মধ্য দিয়ে। এআরডিটি ডাইরেক্টর ধর্মেন্দ্র দাসের মাধ্যমে এই ফার্ম 1980 সনে 92 জন শ্রমিক নিয়ে ফার্মের পথ চলা শুরু হয়। এখন এই দপ্তরের কাজের অগ্রগতি যতই বাড়ছে ততই শ্রমিক সংকোচন হতে চলছে। এখন বর্তমানে 47 জন শ্রমিক রয়েছে এই ফার্মে, পিএল 42 জন এবং জিএল 5 জন, এবং তাদের দৈনিক হাজিরা দেওয়া হয় 150 টাকা থেকে অনেক কম। এখন শ্রমিকদের প্রশ্ন, এই টাকা দিয়ে কি সংসার চালানো সম্ভব? আর আরও জানান, 22 আগস্ট 2014 বৃহস্পতিবার সংবাদপত্রে তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন আশার প্রতিফলন দেখলেও সেই আশার আলো এখন আর তাদের চোখে পড়ছে না। আরও জানান, অর্থ দপ্তরের অনুমোদন থাকা কাগজপত্র তাদের কাছে আছে। পিএল লেবারগুলিকে ডিআরডব্লিউ পদে নিয়োগ কেন করা হলো না? এখন তারা রাজ্য সরকারের বঞ্চিত শ্রমিক হিসেবে রয়েছেন বলে মনে করছেন। 5 জনের প্রতিনিধি দল ধর্মেন্দ্র দাস ডাইরেক্টর এআরডিটি ওনার সঙ্গে দেখা করেন। উনিও আশ্বাস দেন সবকিছু খতিয়ে দেখে ফার্মের সমস্যা এবং শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। দৈনিক 1,500 টাকারও 150 টাকারও নিচে, যেটা দিয়ে এখন বর্তমান অবস্থায় সংসার চলা খুবই কঠিন। এই বিষয়ে কি আপনারা জানিয়েছেন? আপনাদের উদ্বোধনী পত্র আমাদের রাজ্য ভিত্তিক আন্দোলন হয়েছে, এখনো আন্দোলন চলছে। আগামী দিনেও আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায়ের জন্য আমরা আমাদের সাংগঠনিকভাবে তৈরি আছি। আশ্বাসের কোনো প্রতিফলন পেয়েছেন? আশ্বাসের প্রতিফলন স্বরূপ আমরা তো আমাদের দপ্তরের কমিশনার কাছে ডেপুটেশন দিয়েছিলাম। উনি বলছিল এখন গভর্নমেন্টের একটা স্বীকৃতি আছে, অর্থ দপ্তরের স্বীকৃতি আছে, সমস্ত পিএল শ্রমিকদের গ্রুপ ডি পদে উন্নতি করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আইনকে পড়ুয়া না করে জুডিশিয়াল কোয়ার্টার কমপ্লেক্স তৈরির কাজে ইট ভাঙানো হচ্ছে শিশুদের দিয়ে। ঘটনা আমবাসা জওহরনগরে। তদন্তের আশ্বাস শ্রম দপ্তরের। আমরা সকলেই জানি শিশু শ্রম আইনগত দণ্ডনীয় অপরাধ, তবু অবাধে রাজ্যে চলছে শিশুদের দিয়ে কাজ করার প্রক্রিয়া। প্রতি বছর ঘটা করে দেশের সাথে রাজ্য শ্রম দিবস উদযাপিত হয়ে থাকে, কিন্তু এর কতটুকু সার্থকতা পাওয়া গেল তা হয়তো কেউ হলফ করে বলতে পারবে না। ধলাই জেলা সদর আমবাসার জওহরনগরে নির্মাণ করা হচ্ছে জুডিশিয়াল কোয়ার্টার কমপ্লেক্স। সেখানে দেখা গেল 5-6 জন শিশু, এর মধ্যে একজন মেয়ে। তারা সবাই ইট ভাঙছে। সংবাদ মাধ্যমের কর্মীরা ওই ছবি তোলার সময় সাইডের কর্তাবাবুরা পালিয়ে গা ঢাকা দেন, ফলে কারো প্রতিক্রিয়া নেওয়া যায়নি। এ বিষয়ে ধলাই জেলার শ্রম দপ্তরের আধিকারিক আর কে দাস এক সাক্ষাৎকারে জানান, শিশু শ্রম আইনগত দণ্ডনীয় অপরাধ। তাতে দোষীর আর্থিক জরিমানা অথবা কারাদণ্ড কিংবা উভয়ই হতে পারে। তৎসঙ্গে আজকের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। রাষ্ট্রের যে নির্দেশাত্মক নীতি, সেই হিসাবে নন হ্যাজার্ডাস এস্টাবলিশমেন্টে, যারা হ্যাজার্ডাস এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে যেগুলো ভয়ঙ্কর বিপজ্জনক, ইট ভাটা হোক, চা বাগান হোক, কন্ট্রাক্টরের আন্ডারে হোক, বা কোনো ফ্যাক্টরি হোক, বারুদের কারখানা হোক, আমাদের এখানে নাই এরকম বারুদের কারখানা আমাদের রাজ্যে, তো সেক্ষেত্রে তো প্রশ্নই উঠে না, 18 বছরের নিচে কাজ করার প্রশ্ন উঠে না। আর ডোমেস্টিক ক্ষেত্রে যারা বাড়ি করে কাজ করে তাদের ক্ষেত্রে আমরা এখানে সঙ্গে সঙ্গে আমাদের কাছে নলেজে আসলাম, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেই। এটা তাইলে যেহেতু আপনাদের নলেজে এসে আপনারা বলছেন, আমরা এখনই তাৎক্ষণিকভাবে আমরা ইন্সপেক্টরকে